চরমপত্র 25-এর আরেকটি পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। 2024-এর জুলাই আগস্ট মাস ছিল একটি ধোঁকাবাজির মাস, প্রতারণার মাস। বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি তথাকথিত বিপ্লব, যার কোনো ভিত্তি ছিল না। হঠাৎ করে কি কোনো গণ আন্দোলন হয়? তাদের সেই মেটিকুলাস প্ল্যানের বহু বছরের সাধনা, ছাত্রদের কোটা আন্দোলনের ইস্যু নিয়ে একটা ধূম্র জাল সৃষ্টি করেছিল। যে কোটা আন্দোলন 2018 সালে মীমাংসা হয়ে গিয়েছিল। তারপর আবার হঠাৎ করে 2024-এ আসলো। এমন এক সময় আসলো যখন সামরিক বাহিনীর প্রধানও মাত্র নতুন একজন এসেছেন। সব কিছুই ছিল তার পরিকল্পিত। এমন সময় হলো যখন ডক্টর ইউনূস দুর্নীতির মামলায় 3 মাসের জেল খাটার যা রায় হয়েছে সেই বছরেরই জানুয়ারি মাসে। তাই এটা ছিল একটি পূর্ব পরিকল্পিত, মানুষকে বোকা বানিয়ে রাস্তায় নামিয়েছে। মানুষের ভিতরে একটা আক্রোশ তৈরি করেছিল বর্তমান সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সরকারের উপর। বিশেষ করে তাদের যত আক্রোশ ছিল ভারতের উপর এবং শেখ হাসিনার উপর। কেননা শেখ হাসিনা বলিষ্ঠভাবে দেশকে এগিয়ে নিচ্ছিলেন সেই গত 16টি বছর। অনেক বাধা বিপত্তি এসেছে, সব কিছু তিনি দৃঢ়ভাবে মোকাবেলা করেছেন এবং শত্রুদের, বিরোধীদের, প্রতিপক্ষকে পরাভূত করেছেন। তাই তারা প্রতিহিংসার আগুনে জ্বলছিল। কেমন করে সম্ভব এই সরকারকে, যে করেই হোক সরকারের পতন ঘটাতে হবে। তাই মিথ্যা প্রচারণা করে, দুর্নীতির কথা বলে, এত দুর্নীতির কথা যে প্রচার করেছে দেশে বিদেশে, মনে হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ব্যাংকরাপ্ট কি করে হয়, যেখানে দেশের রিজার্ভ $50 বিলিয়ন উপরে। তারপরে এতগুলো মেগা প্রজেক্ট তৈরি করেছে, নিজেদের পয়সায় পদ্মা সেতু। এগুলি কি হাওয়া থেকে তৈরি হয়েছে? পয়সা কোথায় আসলো? এখানে কি জিন পয়সা দিয়েছে সেই সুলাইমান রাদিয়াল্লাহু আনহুর মতো? না, এটা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে, প্রজ্ঞা দিয়েই আমরা তথা জননেত্রী শেখ হাসিনা সরকার এগিয়ে যাচ্ছিল। একটা নিম্ন আয়ের দেশকে উনি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছিলেন, যেখানে বিদেশি পত্র পত্রিকা ভূয়সী প্রশংসা করে বলা হচ্ছিল বাংলাদেশ ইজ এ ইমার্জিং টাইগার ইন সাউথ এশিয়া। তাই এটা সহ্য হচ্ছিল না। তারা মানে ডানপন্থী বামপন্থীরা এমনভাবে মিশে গিয়েছিল যে তারা প্রতিহিংসার আগুনে জ্বলে মানে শেখ হাসিনার পতন কিভাবে ঘটাবে, কত অপপ্রচারই না করেছে জননেত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের উপর, যে বিলিয়ন বিলিয়ন ডলার নাকি পাচার করে দিয়েছে। তো এটা তো পাচার করা টাকা এখন কোথায়? আজকে 1 বছর হয়ে গেল এই প্রচণ্ড ক্ষমতাসীন বিশ্বের সব জায়গায় যার কানেকশন আছে সেই ডক্টর ইউনূসের কাছে তো এটা কিছুই না খুঁজে বের করার, কিন্তু পারেননি তিনি। কারণ এটা মিথ্যা, সবই ছিল মিথ্যা। যেমন ইরাকের সেই WMD, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের কথা বলে ইরাক দখল করেছিল, সাদ্দাম হোসেনের ফাঁসি হলো, কিছু পেয়েছে? কিছু আজ পর্যন্ত পায়নি। সেখানে বাংলাদেশও ঠিক সেই অবস্থাই হয়েছে। কত আশা নিয়ে সবাই গিয়েছিল গণভবন লুট করতে, পাবে হীরা জহরত, দেখবে হয়তো বাথরুম আছে স্বর্ণখচিত বাথরুম, কত দামি শাড়ি গহনা থাকবে, দামি জুতো পাবে, সব তারা লুট করবে। কিন্তু কি পেয়েছিল? পেয়েছিল কি? বাঙালির ঐতিহ্যের সেই সুতি জামদানি শাড়ি। পেয়েছিল কি? সে আমাদের মুসলমানদের সেই ধর্মগ্রন্থ কোরআন শরীফ, তসবি, জায়নামাজ। আর কে পেয়েছিল কি? গ্রাম বাংলার প্রতিচ্ছবি গণভবনের সে হাঁস, মুরগি, ধান ক্ষেত।
তাই তারা লুট করেছিল। যদি সত্যি উনি দুর্নীতিপরায়ণ হতেন তাহলে তো বিলাসবহুল জীবনযাপনই পালন করতেন, যা পৃথিবীর সব দেশেই হয়েছে। আমরা দেখেছি সাদ্দাম হোসেন, তার বাথরুম সে স্বর্ণখচিত। আমরা দেখেছি ইমেলদা মার্কোসের হাজার হাজার জুতো হীরা জহরত ভরপুর ছিল যখন মানুষ তাদের প্রাসাদ লুটপাট করেছিল। শুধু এবার গণভবনই নয়, আমরা দেখেছি সেই 1975-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি, যেটা জাদুঘর হয়েছিল, বেশ কয়েকবার গিয়েছিলাম সেই বাড়িতে। কি সাধারণ জীবনযাপন করতেন বঙ্গবন্ধু, সেখানে তো তার কিছু পায়নি। তাই সবই ছিল অপপ্রচার। এই অপপ্রচার করে নতুন প্রজন্মের মাথাটা খেয়ে ফেলেছিল একটি চক্র, যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছিল। তারা জানে শেখ হাসিনা থাকলে তারা ক্ষমতায় আসতে পারবে না, তাকে যে করেই হোক সরাতে হবে। তাই বন্ধুরা, মানুষ এখন বুঝতে পেরেছে, মানুষ এখন সজাগ হয়েছে, তারা অনুতপ্ত যে তারা ভুল করেছিল, তারা এর থেকে প্রায়শ্চিত্ত চায় এই ভুলের। এবং ইনশাল্লাহ আমরা আবার সেই বাংলাদেশকে উদ্ধার করব, সঠিক পথে পরিচালিত করব। জেগে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব বাঙালি। জয় বাংলা স্লোগানে আবার প্রকম্পিত হবে এবং লাল সবুজ পতাকা আচ্ছাদিত বাংলাদেশ বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।